গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো সকালবেলা উঠে এখন চা বানিয়ে নিচ্ছি। আর ভোরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ভোরের থেকে মানে সকাল পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে। তো আমাদের আজকে একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ বৃষ্টি পড়ছে। তো ভাবলাম দূর উঠে কি করব, চুপচাপ একটু শুয়ে থাকি, তাই জন্য একটু বেলা হয়ে গেছে। তো এখন দেখো ওই যে চা বানিয়ে নিচ্ছি। আর আজকে সকালে টিফিন হবে পাউরুটি আর সাথে মিষ্টি, রসগোল্লা। তো আগে ওই জন্য চা বানিয়ে নিলাম। চাটার সাথে খেতে তো ভালো লাগবে না, চা আগে খেয়ে নিই, তারপরে এগুলো এসে রুটিটা সেঁকে নেবো। আর আজকে না বারে বারে লোডশেডিং হচ্ছে, আজকে শুধু না গতকালও তাই, আজকেও বারে বারে সকাল থেকে অনেকবার লোডশেডিং হয়েছে। তো রুটি মেকারে তো রুটিটা আমি সেঁকে নিই, তো একটা চিন্তা হয় লোডশেডিং হয়ে গেলে রুটিটা কি করে সেঁকবো, তাহলে তো আমাকে গ্যাস ওভেনেই সেঁকতে হবে। কিন্তু গ্যাস ওভেনে সেঁকলে না এত সুন্দর হয় না, রুটি মেকারে বেশ সুন্দর হয়। তো এখন দুজনের জন্য কিন্তু একসাথেই নিয়ে নিলাম। আমি এখান থেকে একটা কি দুটো রুটি খাবো, আর ওই একটা রসগোল্লা দিয়ে খেলেও হবে, বা দুটো রসগোল্লা খেয়ে নেবো, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। তো এটা দুজনেরই খাবার একসাথে করে নিয়ে নিয়েছি। তো অনেকদিন বাদেই আজকে আমরা পাউরুটি খাচ্ছি। আর বাইরে তোমাদের অবস্থা দেখাই, দেখো উঠোনটা পুরো ভিজে। বেলার দিকে আবার অবশ্য রৌদ্র উঠে গেছে। আর অনেকগুলো জামা কাপড় ওয়াশিং মেশিনে জমেছে কাচার জন্য, কিন্তু কাচতে পারছি না ওয়েদারটার কথা ভেবে। তো আজকে এই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম, ভাবলাম দেখি রোদ উঠছে যদি কাচি। তা আমার হাজব্যান্ড বললো যে চাদর কাচবে, আরও কতগুলো আছে, আর যদি না শুকায় ঘরের মধ্যে মিলে দিলে আবার একটা কেমন অস্বস্তি হয়। তো দেখো এই ওপরে যে এই যে চাদরটা রাখলাম, এটা কিন্তু কাঁচা চাদর, তোলা চাদর, ওটাই পাতবো বলে নিয়েছিলাম, কিন্তু ওটা আর পাতলাম না, এই ধোয়া কাঁচা চাদরটাই নিলাম। কারণ এই চাদরটার মধ্যে থেকে না একটা গন্ধ বেরোচ্ছে। গন্ধটা বলতে আমি যেটা পাই বা আমার বোন যেটা পাই, ধুলোর গন্ধ। যদি এই চাদরটা পাতি, ব্যাস আজকে আমি অসুস্থ হয়ে যাবো একদম। মানে এর মধ্যে অনেক ধুলো ঢুকে আছে, মানে পুরনো ধুলো, কারণ অনেকদিন চাদরটা ইউজ করা হয়নি। যদি কাঁচা ধোয়া হতো, মানে এক সপ্তাহের মধ্যে এই যে চাদরগুলো যে ধোয়া কাঁচা করি, এগুলো ব্যবহার করি, বা রোজকার যে নাইটি টাইটিগুলো পরি, তোলা নাইটি যদি পরি না, তাহলে আমাকে আগের দিনকে ওটাকে ধুয়ে টুয়ে নিয়ে তারপর মানে অন্তত জল কাঁচা করে নিয়ে রোদে দিয়ে দিলে তাহলে ওটা আমি ইউজ করতে পারি। তো এই চাদরটা ভাবলাম আজকে পাতবো, তো আর পাতা হলো না, ওটাও মেশিনেই রেখে দিয়েছি। এখন যখন কাচবো একসাথে ওটা কাচা হয়ে যাবে। আর আজকে এই বাস্কেটটাকে মেজে দেবো, কারণ একটু তেল চিটে মতোও হয়ে গেছে, যেহেতু এই গ্যাসের এই পাশে থাকে। আর বর্ষাকালে না যে কোনো জিনিস খুব যেন, মানে শীতের সময় অতটা হয় না বা গরমের সময় হয় না, কিন্তু এই বর্ষাকালে ভীষণ তেল চিটে মতো হয়। যেমন ওই রান্নার যে পাশে মানে ওখানে যে মশলার কৌটো টৌটো রাখি, সেগুলো বর্ষাকালে ভীষণ যেন তেল চিটে, মানে মুছে রাখছি দুদিনে যাচ্ছে না, তেল চিটে মতো হয়ে যাচ্ছে। আর মশলার কৌটো বাইরে দিয়ে বারে বারে করে ধোয়াও আমার ঠিক ভালো লাগে না। একেবারে মশলাটা যখন শেষ হয়ে যায়, তখন আবার বোতলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেজে নিলাম, শুকিয়ে নিলাম, আবার নতুন করে মশলাটা ঢেলে রাখি, এইভাবেই। তো এইগুলোকে এখন একটু রোদে দিচ্ছি। দেখো উঠোন কিন্তু এখন শুকিয়ে গেছে একটু বেলার দিকে। তো এখন এই দিকটাতে রোদে দিয়ে রাখছি, আর ওদিকে বাসনগুলোকে এখন মেজে নেবো, ততক্ষণে এটা শুকিয়ে যাবে, মানে জলটা ঝরে যাবে, তারপরে আবার এর মধ্যে করেই বাসন ধুয়ে রাখবো। আর এই কয়েকটা ফুল ফুটেছে, একটুখানি তোমাদের দেখালাম। আর এই যে গামলাটার মধ্যে আজকে সকালবেলাতেই মাটি তুলে রেখেছি, মাটি বলতে ওই পাঁক মাটি। তো পাঁক মাটি কোথা থেকে পাই, আসলে আমাদের এই যে মাটির দিকটা, যদি মানে যে দিকটা বাগানের দিকটা, এখান থেকে প্রতিদিন প্রচুর তো বৃষ্টি হচ্ছে, আর মানে ওভারফ্লো জলটা ছাদ থেকে পড়ে বা জলের ট্যাঙ্ক থেকে পড়ে, তো ওখানটা পুরো কাদা কাদা মতো হয়ে থাকে। তো ওই জায়গাটা না নালা কাটা মতো করা থাকে, কিন্তু আবার এই বৃষ্টির জলে জলে ওই জায়গাটা আবার সমান হয়ে যায় মাটিতে। তো সেখান থেকেই মাটি নিয়েছি, পরে শেয়ার করব তোমাদের কোথা থেকে মাটি নিয়েছি। তো আজকে আমি অনেকটা রকম মাটি তুলে নিয়েছি, ওই জায়গাটা আবার সেই নালার মতো হয়ে গেছে। তো ওইটাই গামলার মধ্যে কিছুটা তুলে, আর ওর মধ্যে একটুখানি ওই সার দিয়ে রেখেছি, সারটার দিয়ে আর অল্প সামান্য জল দিয়েছি। তো ভাবছিলাম কি জানি বৃষ্টি হবে, মনে হয় গামলাটা মনে হয় ভরে যাবে। তো যাই হোক বৃষ্টিটা হয়নি, আজকের দিনটা ভালো হয়েছে, গামলাটা একটু রোদ পেয়েছে, মানে মাটিটা রোদ পেয়েছে। আর কয়েকটা দিন বাদে ওর মধ্যে ওই পদ্ম গাছগুলো যেগুলো বালতিতে আছে সেগুলো রেখে দেবো, লাগিয়ে দেবো। এই প্রজাপতিগুলো ডিম পেড়ে পেড়ে
এই যে প্রজাপতিগুলো এরকম ঘুরে বেড়াচ্ছে, আর এই রেল লিলি গাছে এরকম ডিম পেড়ে যাচ্ছে, আর পোকায় পুরো গাছ খেয়ে নিচ্ছে। দেখো এই ফুলটা পুরো খেয়ে নিয়েছে, পুরো গাছ পুরো ন্যাড়া করে দিচ্ছে খেয়ে খেয়ে। কোথায় চলে গেছে, আবার আসবে। এরকম ওই দিকটাতে কটা রেল লিলি ছিল মাটিতে, কিচ্ছু নেই, পুরো খেয়ে শেষ করে দিয়েছে, মানে পাতাগুলো নেই। আবার নতুন পাতা বেরোবে, অসুবিধা নেই। আর এই যে রঙ্গন ফুলগুলো থাকে ওগুলো ওর মধু খেতে আসে, আর এই যে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ও আমি যেন কি করতে এসেছিলাম উঠোনে, দেখো ভুলে গেছি। আমি এসেছিলাম এইগুলো নিতে, শুকিয়ে গেছে, বাসনগুলোকে মেজে রেখেছি। দেখো রোদের কত তাপ, খুব একটা রোদ নেই, হালকা রোদ, তাতে এটা পুরো শুকিয়ে গেছে একদম। ব্যাস, আর এগুলো সমস্ত বাসন মেজে নিয়েছি, এখন ধুয়ে ধুয়ে রাখবো। তো বাসনগুলো এখন ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। আর ওই যে উঠোনে গিয়েছিলাম, আর গিয়ে দেখছি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আসলে আমার গায়ের মধ্যেই প্রজাপতিগুলো এসে গেছে। এবার আমি ফোনটা তখনও অন করিনি, উঠোনে নিয়ে গেছিলাম ফোনটা, তারপরে আলতো করে অন করতে তখনই দেখলাম একটু দূরে চলে গেছে। তার আগেই আমার গায়ের কাছেই বেশ ঘুরে বেড়াচ্ছিল। আচ্ছা তোমরা এরকম ঘুরে বেড়াও আর শুঁয়োপোকা সৃষ্টি করে মানে ডিম পারলে কয়েকদিনের মধ্যেই মনে হয় শুঁয়োপোকাগুলো তৈরি হয়ে যায়। প্রচুর শুঁয়োপোকা। আগে এই শুঁয়োপোকাগুলো না আমাদের ওই যে পিছনের দিকে যে গেটটা আছে ওখানে আমার একটা ওই লিলির গাছ আছে, স্পাইডার লিলি। তো সেই গাছের পাতাগুলো তো বিশাল বড় বড় হয়, পুরো পাতা খেয়ে নেয়। এর আগেও আমি শেয়ার করেছি, কয়েক বছর আগে বা গত বছরও মানে শেয়ার করেছি। ওইগুলো পাতা খেয়ে খেয়ে বেশ বড় বড় মতো হয়ে যায়। তো সেইগুলো এবছরে দেখছি এই দিকটাতে চলে এসছে, হয়তো পাখি টাখিদের ডানা টানার মাধ্যমেও চলে আসে। অনেক সময় পাখিরাও তো এই কীটগুলো মানে শুঁয়োপোকার যে এগুলোকে শুককীট বা শুঁয়োপোকা এগুলো খায়। তো হয়তো ডানা টানার মাধ্যমে হয়তো এই দিকটায় চলে এসছে। এইভাবে রেন লিলিতেও রয়েছে, অবশ্য প্রজাপতিও এসে ডিম পাড়ে, সেখান থেকেও আছে। আমার বোনের বাড়ির ছাদেও ওরকম রেন লিলির গাছ আছে, তো ওটাকেও ওরকম পুরো খেয়ে শেষ করে দিয়েছিল, আবার নতুন করে আবার পাতা বেরিয়েছে। ভালোই হলো যে মানে কাটিং করতে হলো না, যে কুড়ি না আসলে রেন লিলির পাতাগুলো বলা হয় ছেটে দিতে, তো পোকাতেই খেয়ে ছেটে দেওয়ার কাজটা করে। তো দেখো বাসন টাসনগুলো মেজে টেজে নিয়ে এখন এই রান্না বান্না বসাবো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব ডিম। আর আমার হাজবেন্ড তো ডিমের একদম পোকা, ডিম খেতে খুব ভালোবাসে। তো 4টে ডিম বানাতে গেলাম। তার তো আগে তো এবেলা দুটো ওবেলা দুটো ডিম খেত, তারপরে তো বিয়ের পর থেকে ওটা কমিয়ে মোট ওর জন্য 4টের জায়গায় 3টে ডিম করা হয়। এবার আজকে বলছে 6টা ডিম টোটাল রান্না করো, তুমি হাফ আমি হাফ করে এবেলা ওবেলা করে খাবো। তো তাই জন্য, আর এখন আমার প্রেশারটা নর্মালেই আছে। এই প্রজাপতির বাচ্চা শুঁয়োপোকা এরাই সমস্ত পাতাগুলোকে খেয়ে নিচ্ছে। দেখতে কত সুন্দর, এই কালারেরই প্রজাপতিগুলো ওই দেখতে। তো প্রেশারটা এখন অনেকটাই নর্মালে আছে। তো 2 দিন আগে না এমন হয়েছিল, শরীরটা সন্ধ্যের দিকে খারাপ লাগছিল, প্রেশারটা মাপতে দেখছি একদমই নর্মাল। আমার হাজব্যান্ড বলছে একদমই তো নর্মাল আছে, তাহলে কেন তোমার শরীরটা খারাপ লাগছে? তারপর বললাম কি জানি, এমনি আমরা চায়ে চিনিটা খাই না, তো হয়তো ভাবছি কি জানি সুগার টুগার কমে গেল কিনা। তারপর তাকে বললাম যে একটু গ্লুকন-ডি বা ওখান থেকে একটু চিনি এনে দাও। সে চলে গেল মিষ্টির দোকানে, কয়েকদিন আগের ঘটনা। তারপরে মিষ্টি নিয়ে এসেছে, রসগোল্লা নিয়ে এসেছে, সেই রসগোল্লাই ছিল আজকে যে রুটি দিয়ে খেলাম। আর তার সাথে নিয়ে এসেছিলো দানাদার, তো দানাদারটা খেতেই 2টো দানাদার খেয়েছিলাম, তারপরে দেখলাম শরীরটা ঠিক হয়ে গেছিলো। তো যেহেতু ডায়াবেটিস নেই, কিন্তু আমি তো মানে যেহেতু মা বাবা বাড়ির দিকে সব মানে রক্তের একটা ব্যাপার থাকে না, ঠাকুমা বা আমার কাকা সবারই এরকম ডায়াবেটিসের ব্যাপার ছিল। তো ওই ভয়েই তো চিনি খাওয়াটা ছেড়েছি। তো মাঝে মাঝে একটু চিনি খাওয়ার দরকার পড়ে, মিষ্টি খাওয়ার। আর তরকারিতেও এখন না, আগে যেরকম চিনিটা খাচ্ছে না কিন্তু তরকারিতে মিষ্টিটা দিতাম, এখন সেটাও দিই না। তো ওই জন্য হয়তো ওরকম হয়েছে। তো তারপরে দেখলাম আবার ঠিক হয়ে গেছে। তো ওই জন্য মাঝে মাঝে একটু তরকারিতে মিষ্টি দিই, তাহলে চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আজকে করলা ভাজা, কাঁকরোল ভাজা আর ডিম। আমার হাজবেন্ড তো খুব খুশি, তার কাছে ডিম হলো একদম নির্ঝঞ্ঝাট খাওয়া, কাঁটা বাছতে হয় না।